পঙ্কজ, এই গরমের মধ্যে তোমার পরিবারের জন্য খাটতে খাটতে আমি পাগল হয়ে যাচ্ছি। বিশেষ করে তোমার দুই বোন আমাকে খুব জ্বালাচ্ছে। ওরা একেই নিজের কোনো কাজ করতে পারে না, তার উপর বৌদি এটা করে দাও, বৌদি ওটা করে দাও। আমি আর এভাবে তোমার দুই বোনের আবদার রাখতে পারবো না। প্লিজ তুমি আস্তে কথা বলো। আমার দুই বোন যদি এইসব কথা শুনতে পাই তাহলে ওরা খুব খারাপ মনে করবে। আর এমনিতেই কিছুদিন পর ছেলে থেকে দুইজনের আমরা বিয়ে দিয়ে দেবো। তাই তুমি প্লিজ দয়া করে ওদের সাথে খারাপ ব্যবহার করো না। এই ৪৫ ডিগ্রি গরমে আমার এমনিতেই মাথা পাগল পাগল লাগে, তার উপর তোমার দুই বোন আমাকে যদি আর খাটাই, আমি কিন্তু ওদের সঙ্গে ঝগড়া করে বসবো। আর না হলে আমি বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে দিলাম। এইভাবে শিল্পা তার স্বামীর সঙ্গে ঝগড়া করে, কিন্তু তবুও শিল্পা রেহাই পায় না। তখনই সেখানে তার দুই কুচুটে ননদ চলে আসে আর তারা বৌদিকে জ্বালাতন করতে শুরু করে। শিল্পার দুই ননদ ছিল টিয়া এবং প্রিয়া। তারা দুজনেই প্রচুর পরিমাণে কাজ চোর ছিল। নিজেদের বাড়ির কোনো কাজ তারা করে না, তারা শুধুমাত্র নিজেদের বৌদিকে দিয়ে গরমের মধ্যে সমস্ত কাজ করায়। ও বৌদি, খুব গরম লাগছে গো, আর ঘরের এসিটাও তো চালাতে পারছি না আমরা, কারণ মা বলেছে দুপুরে এসি চালালে নাকি বেশি বিল আসবে। তাই তুমি আমাকে একটু আমের শরবত করে দাও না। বৌদি, আমি কিন্তু আমের শরবত খাবো না, আমার এখন আইসক্রিম খাওয়ার ইচ্ছে করছে। তাই তুমি টিয়াকে আমের শরবত বানিয়ে দিয়ে আমার জন্য আইসক্রিম বানিয়ে দাও। উফ, এই গরমে আমি একেবারে ঘেমে যাচ্ছি। হ্যাঁ, আমার দুই ননদ, তোমরা আমাকে চাকরের মতো অর্ডার করে দিলে আর আমি এক্ষুনি তোমাদের জন্য সবকিছু বানিয়ে নিয়ে এসে দিচ্ছি। তাতে আমার যদি গরমে প্রাণও চলে যায়, কোনো অসুবিধা নেই। এই বলে শিল্পা রেগে আগুন হয়ে রান্নাঘরে গরমের মধ্যে শরবত এবং আইসক্রিম বানাতে চলে যায়। অন্যদিকে বৌদির এমন কথা শুনে দুই ননদের ভীষণ গায়ে লাগে, তাই তারা দুজন তখনই তাদের দাদার কান ভাঙাতে শুরু করে। দেখলি দাদা, এই গরমের মধ্যে তোর বউকে একটু আমের শরবত আর আইসক্রিম বানাতে বলেছি বলে তোর সামনে আমাদেরকে মুখ শুনিয়ে চলে গেল। বৌদিরা সবসময় এরকম করে। এই গরমে তোর বউ কি একাই কষ্ট পাচ্ছে দাদা? আমরাও তো কত কষ্ট পাচ্ছি বল। তাই বলে কি আমরা সবসময় তোর বউকে কথা শোনাচ্ছি? এই জন্য কথাই বলে, ঘরে বউ আসলে মেয়েদের মর্ম কমে যায়। এই বলে দুই বোন নিজের নিজের ঘরে চলে যায়। অন্যদিকে গরমের মধ্যে ঘর্মক্লান্ত হয়ে শিল্পা তার দুই অত্যাচারী ননদের জন্য আমের শরবত এবং আইসক্রিম বানিয়ে নিয়ে আসে। কিন্তু সেই আইসক্রিম ও আমের শরবত খেয়ে টিয়া এবং প্রিয়ার মোটেই পছন্দ হয় না। তারা সেই আমের শরবতের মধ্যে খুঁত ধরতে শুরু করে। ইস বৌদি, তুমি ইচ্ছা করে এত খারাপ আমের শরবত বানিয়েছো বলো? তুমি তো এতে একদমই চিনি দাওনি, একেবারে টক টক লাগছে। যাও, তুমি এর মধ্যে বেশি করে চিনি দিয়ে নিয়ে এসো। আর শোনো বৌদি, আমার আইসক্রিমেও কিন্তু ক্রিমের পরিমাণ কম হয়েছে। তুমি এত কিপটেমি করে আইসক্রিম বানিয়েছো কেন? আমার জন্য আবার আইসক্রিম বানিয়ে নিয়ে এসো, কারণ এই আইসক্রিমটা একেবারেই মুখে দেওয়া যাচ্ছে না। ঘরে যা চিনি ছিল সেই চিনি দিয়েই আমি তোমাকে আমের শরবত বানিয়ে দিয়েছি। আর প্রিয়া, আইসক্রিম বানানোর জন্য কোনো সরঞ্জাম বেঁচে নেই, তাই তোমরা দুজনে বাড়িতে বসে না থেকে বাজার থেকে আমাকে চিনি আর আইসক্রিম বানানোর জিনিসপত্র কিনে এনে দাও, তবে আমি তোমাদের জন্য আবার আমের শরবত আর আইসক্রিম বানিয়ে দিতে পারবো। এই গরমের মধ্যে বাজারে যাওয়ার কথা শুনে প্রিয়া এবং শিল্পা দুজনেই খুবই ভয় পেয়ে যায়। তারা কিছুতেই বাজারে যেতে চায় না। অন্যদিকে পঙ্কজ অফিসের কাছে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় বাজারে যাওয়ার মতো বাড়িতে আর কেউ থাকে না। তাই অত্যাচারী দুই ননদের কাছে এখন তাদের নিরীহ বৌদি ছাড়া আর কোনো উপায় থাকে না। কি, তুমি বাইরে রোদের তাপ দেখেছো? তোমার কি করে মনে হলো যে এই গরমের মধ্যে আমি আর প্রিয়া বাজার করতে যাব? শোনো, তুমি এক্ষুনি বাজারে যাও আর আমাদের জন্য চিনি আইসক্রিমের সরঞ্জাম কিনে নিয়ে এসো। এই রোদের মধ্যে বাইরে বেরোলে আমাদের সানস্ট্রোক হয়ে যাবে, আর তা না হলে আমাদের গায়ে ট্যান পড়ে যাবে। তুমি এক্ষুনি যাও, কারণ আমার ভীষণ পরিমাণে আইসক্রিমের জন্য মনটা কেমন করছে। তোমরা পাগল হয়ে গেছো? এই দুপুরবেলা রোদে আমি এখন তোমাদের জন্য বাজার করতে যাব? আমার পক্ষে সম্ভব নয়, তাই দয়া করে তোমরা আমাকে রেহাই দাও, আমি আর খাটতে পারবো না। দুই অত্যাচারী ননদ তার বৌদির কোনো কথা শুনতে চায় না। তারা জোর করেই শিল্পাকে বাজার করার জন্য দুপুরে গরম রোদের মধ্যে বাড়ি থেকে বের করে দেয়। আর শিল্পার কাছেও কিছু করার থাকে না, সেই রোদের মধ্যে চিনি এবং আইসক্রিম তৈরির সরঞ্জাম কিনতে চলে যায়। এমনকি শিল্পাকে তারা একটা ছাতা পর্যন্ত দেয় না, যাতে শিল্পা আরো বেশি করে কষ্ট পায়। তাই দুই অত্যাচারী ননদ ইচ্ছে করে তাদের বাড়িতে থাকা সমস্ত ছাতাগুলো ভেঙে দেয়। তাই শিল্পা গরমের মধ্যে ঘামতে ঘামতেই সমস্ত জিনিসপত্র কিনে এনে তার দুই ননদকে আবার শরবত এবং আইসক্রিম বানিয়ে দেয়। এভাবেই যতই দিন যায় ততই গরমের পরিমাণ আরো বাড়তে থাকে। সেই সাথে সাথে দুই ননদের অত্যাচারের পরিমাণও যেন বাড়তে থাকে। এমনই একদিন
আজকে পঙ্কজ তো কাজের জন্য শহরের বাইরে গেছে, আর আমার দুই বদমাইশ ননদ এখন নিজেদের ঘরে ঘুমাচ্ছে। তাই আমি এখন এই খাটে একা এসি চালিয়ে আরাম করে ঘুমাবো। আমাকে বিরক্ত করার মতো কেউ থাকবে না। এই বলে শিল্পা এসি চালিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে। আর তার ঘুমটা গভীর হয়ে আসে এমন সময় শিল্পার ঘরের দরজায় টোকা পড়ে, অর্থাৎ ইতিমধ্যেই তার দুই অত্যাচারী ননদ সেখানে এসে হাজির হয়। শিল্পা দরজা খুলে যখন দেখে দরজার বাইরে তার দুই ননদ দাঁড়িয়ে আছে, তখন তাদেরকে দেখে সে ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে। কি ব্যাপার, এত রাতে তোমরা দুজন আমার ঘরের সামনে কি করছো? এখনো ঘুমাওনি তোমরা? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর এই গরমের মধ্যে আমাকেও একটু ঘুমাতে দাও। সকালবেলা উঠেই তো তোমরা আবার অত্যাচার শুরু করবে, তাই আমার ঘুম হওয়াটা খুবই দরকার। বৌদি, ও বৌদি, একটু না হয় আমাদের জন্য কাজ করলেই বা, তাই বলে সবসময় আমাদের কথা শোনাও কেন গো? শোনো, আমরা আজকে তোমার ঘরে ঘুমাবো, কারণ আমাদের ঘরের এসি থেকে হাওয়া বেরোচ্ছে না। হ্যাঁ রে, বৌদি যেন আমাদেরকে দেখলেই তেলে বেগুনে একেবারে জ্বলে ওঠে। আমরা নিজেদের ঘরে ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এসিটা বন্ধ হয়ে গেছে, কিছুতেই এসিটা অন হচ্ছে না, তাই আমরা তোমার ঘরে ঘুমাতে চলে এলাম। প্রিয়া এবং টিয়া কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে শিল্পার ঘরে ঢুকে খাটের উপর শুয়ে পড়ে। এর ফলে শিল্পার শোয়ার মতো কোনো রকম জায়গা থাকে না। এ কি, তোমরা দুজনে যদি এভাবে খাট জোড়ে শুয়ে পড়ো, তাহলে আমি কোথায় শোবো? আমার শোয়ার জায়গা দাও। আমি কি মাটিতে শোবো নাকি এখন? হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছো। আমরা দুজনে খাটে ঘুমাবো, আর তুমি মাটিতে বিছানা করে শুয়ে পড়ো, কারণ আমাদের দুজনের অন্য কারোর পাশে ঘুমালে ঘুম আসে না। আর শোনো, ঘুমের মধ্যে আমাদেরকে জ্বালিও না কিন্তু। শিল্পা তার দুই ননদের অত্যাচারে আর পেরে ওঠে না, তাকে ওই রাতে মাটিতেই বিছানা করে ঘুমাতে হয়। আর শিল্পার ঘরের এসির হাওয়া যেহেতু খাট টপকে নিচে পৌঁছাতে পারে না, তাই মেঝেতে ঘুমিয়ে শিল্পার প্রচুর পরিমাণে গরম লাগে। এমনকি সে প্রচন্ড পরিমাণে ঘেমে যাওয়ায় বিছানা একেবারে ভিজে যায়। হে ঈশ্বর, আমি যে কোন জন্মের পাপ করেছিলাম যে তুমি আমাকে এই বাড়িতে বউ বানিয়ে পাঠিয়েছো। তুমি দয়া করে আমাকে এই অত্যাচার থেকে রেহাই দাও। তুমি এত সহজে আমাদের হাত থেকে রেহাই পাবে না বৌদি, কারণ কিছুদিন পর যখন আমাদের বিয়ে হবে, তারপর তো তুমি একা একা এই বাড়িতে সুখ ভোগ করবে। তাই যতদিন আমরা এই বাড়িতে থাকবো, আমরা দুজনে তোমাকে জ্বালিয়ে জ্বালিয়ে মারবো। আর এখন তো গরমকাল, তাই এখন তোমাকে বেশি জ্বালাতে পারবো। এমন ভাবনা চিন্তা করতে করতে প্রিয়া এবং টিয়া দুজনে নাক ডেকে আরাম করে ঘুমিয়ে পড়ে। আর শিল্পাকে কষ্ট করে মেঝেতেই ঘুমাতে হয়। পরের দিন সকালবেলা আবার গরমের মধ্যে শিল্পা সবার জন্য রান্না করে, এমনকি দুই ননদের জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দেয়। সংসারের সমস্ত কাজকর্ম করে সে যখন স্নান করতে যাবে, তখন এ কি, এত বেলায় বাথরুমে কে? দরজা খোলো বলছি, আমি স্নান করব। সেই কতক্ষণ ধরে দরজা বন্ধ করে বসে আছো? এতক্ষণ ধরে গরমকালে বাথরুম আটকে রাখলে হয় নাকি? বৌদি, আজকে আমার আর বোনের ভালো করে মাথায় হেনা করে শ্যাম্পু করার তারিখ, তাই আমাদের স্নান করতে সময় লাগবে। আমরা দুই বোনে একসঙ্গে স্নান করতে ঢুকেছি, এখন আমরা বাথরুম থেকে বেরোতে পারবো না। তুমি পারলে বাইরের টাইম কলে চলে গিয়ে স্নান করে নাও। আজকে আর তোমাকে বাথরুমে ঢুকে আরাম করে স্নান করতে হবে না বৌদি। সে কি, এই গরমের মধ্যে আমি এখন বাড়ির বউ হয়ে বাইরে টাইম কলে চলে স্নান করতে যাব? দয়া করে তোমরা দুজনে আমাকে জ্বালিও না প্লিজ। বাইরে বেরিয়ে এসো, কারণ আমি যদি এখন স্নান করতে না পারি, তাহলে আমি গরমে মরে যাব। এই বলে শিল্পা জোরে জোরে দরজা ধাক্কা দিতে শুরু করে, কিন্তু তবুও তার দুই ননদ বাথরুমের দরজা খুলতে চায় না। তখনই সেখানে শিল্পার শাশুড়ি মা আসলে শিল্পা তার দুই ননদের বদমাইশির কথা জানিয়ে দেয়, কিন্তু তার শাশুড়ি মা নিজের মেয়েদের পক্ষেই কথা বলে। বৌমা, তুমি তো আমার দুই মেয়ের পেছনে একেবারে হাত ধুয়ে পড়ে আছো, তাই না? একটু গরমের মধ্যে মেয়ে দুটো আরাম করে স্নান করছে, সেখানেও তুমি ওদেরকে বিরক্ত করছো। তুমি একটু বাইরে বসে অপেক্ষা করো, আমার মেয়েরা বাইরে বেরিয়ে এলে তখন না হয় তুমি স্নান করবে। আমি কিছুক্ষণ আগেই ট্যাঙ্কে জল ভরেছি, তাই তুমি স্নান করার ব্যাপারে কোনো চিন্তা করো না। এই বলে রত্নাদেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা কেটে যায় এবং শিল্পার দুই ননদ স্নান করে বাইরে বেরিয়ে আসে। শিল্পা যখন স্নান করতে যায়, তখন সে দেখে যে তার দুই অত্যাচার ননদ ইচ্ছা করে বাথরুমের কল খুলে এসেছে। ফলে শিল্পা গরমের মধ্যে স্নান করতে পারে না, কারণ ট্যাঙ্কের সব জল শেষ হয়ে যায়। বৌদি স্নান করতে পারেনি দেখে দুই ননদ খুবই হাসাহাসি করে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায়, আর তারা দুই ননদ ঠিক করে যে তারা বৌদির সঙ্গে শপিং করতে যাবে। এমন সময় দুই ননদ নিজেদের জন্য একটা এসি গাড়ি বুক করে, আর তারা সেই গাড়িতে উঠে বসে। এ কি, তোমরা দুজনে এরকম এসি গাড়িতে উঠে বসলে কেন? এখানে আমি কোথায় বসবো? কারণ গাড়ির পেছনে তোমরা দুজনে বসেছো, আর ড্রাইভারের পাশে মা বসেছে। তাহলে আমার বসার জায়গা কোথায়? তোমরা একটু শিফট করো, তাহলে আমিও এসি গাড়ি করে যেতে পারবো।
না বৌদি, এই গরমের মধ্যে এসি গাড়িতে চাপাচাপি করে বসতে হবে না। তুমি বরঞ্চ বাসে করে শপিং মলে চলে এসো, আর আমরা দুজনে মাকে নিয়ে এসি গাড়ি করে যাব। বাসে করে শপিং করতে যাওয়ার কথা শুনে শিল্পার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। তোমরা ইচ্ছা করে এমন এসি গাড়ি বুক করেছো যাতে আমাকে বসতে দিতে না হয়, তাই তো? ঠিক আছে, আমি শপিং করতে যাব না, কারণ আমি ভালো করেই জানি তোমরা আমার টাকায় শপিং করার প্ল্যান করেছিলে। তাই আমি যদি না যাই তাহলে শপিং করবে কি করে তোমরা? তাই যাও, এসি গাড়ি করে শপিং করে এসো। এই বলে শিল্পা আবার বাড়িতে চলে যায়। এর ফলে তার দুই ননদ প্রচন্ড রেগে যায়, কারণ তাদেরও সেদিন আর শপিং করা হয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন বাড়ির কাজ করতে করতে শিল্পা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন সময় পঙ্কজ তার বউয়ের জন্য বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। দেখুন, আপনার বউ গত 2 মাস ধরে প্রেগনেন্ট, আর এই সময় গরমের মধ্যে অজ্ঞান হয়ে যাওয়াটা স্বাভাবিক, তাই কোনো চিন্তা করবেন না। আপনার ওয়াইফের ভালো করে খেয়াল রাখবেন। ডাক্তারবাবুর কথা শুনে পঙ্কজ এবং কমলা দেবী দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি হয়, কিন্তু দুই ননদের ব্যাপারটা একেবারেই পছন্দ মতো হয় না, কারণ তারা জানে এখন তারা তাদের প্রেগনেন্ট বৌদিকে বেশি খাটাতে পারবে না। একদিন শিল্পা ঘরে এসির মধ্যে বসে তরমুজের শরবত খাচ্ছে, এমন সময় তার দুই ননদ সেখানে এসে বলে, বা বৌদি, তুমি এখন অন্তঃসত্ত্বা বলে আমাদের দুজনকে একদমই ভুলে গেছো বলো? নিজে সুন্দর করে আরাম করে বসে তরমুজের শরবত খাচ্ছ, কিন্তু আমাদের তো একবারও দিলে না বলো? হ্যাঁ, তুই যে কি বলিস না টিয়া, বৌদি আমাদেরকে দেবেই বা কেন? বৌদির তো এখন সময়, আজকে তরমুজের শরবত খাবে, কালকে আমের শরবত খাবে, কদিন পর পাহাড়ে ঘুরতে যাবে, আর আমরা দুই ননদ শুধুই দেখবো। এই এরকম করে বলতে আছি নাকি? আমি কি করে তোমাদের দুজনকে ভুলতে পারি বলো? তোমরা তরমুজের শরবত খেতে চাও তো? এই নাও, আমার কাছে আরো 2 গ্লাস তরমুজের শরবত আছে, তোমরা দুজনে এসির মধ্যে বসে আরাম করে তরমুজের শরবত খাও। শিল্পার কথা শুনে তার দুই অত্যাচারী ননদ খুবই খুশি হয়। তাদের দুজনকে তরমুজের শরবত খেতে দিলে তারা ঢকঢক করে সব শরবত খেয়ে ফেলে, আর শরবত খাওয়া মাত্রই তাদের পেট এমন গুড়গুড় করে যে তারা বাথরুমে না গিয়ে পেরে ওঠে না। তারা দুজনে পালাপালা করে বাথরুমে দৌড়াতে থাকে, কারণ শিল্পার তরমুজের মধ্যে পটি হওয়ার ওষুধ মেশানো ছিল। বেশ হয়েছে, তোদের দুজনের উচিত শিক্ষা হয়েছে। আমি প্রেগনেন্ট বলে আমার পটি হতে সমস্যা হচ্ছিল, সেই জন্য পঙ্কজ আমার এই তরমুজের শরবতে পটির ওষুধ মিশিয়ে দিয়েছিল। নে, এবার তোরা দুই অত্যাচারী ননদ লোভে পড়ে তরমুজের শরবত গিলে পটি করার জন্য দৌড়াদৌড়ি কর। তোদের লজ্জা থাকলে আর জীবনেও আমাকে খাটানোর কথা মনে পড়বে না তোদের। ও বৌদি, তুমি আমাদের কি শরবত খাওয়ালে গো? আমি তো বাথরুম থেকে বেরোতেই পারছি না। এই টিয়া, তাড়াতাড়ি বাথরুম থেকে বেরো না, না হলে কিন্তু আমি বাথরুমের দরজা ভেঙে ঢুকে পড়বো। এইভাবে প্রিয়া একবার বাথরুম থেকে বেরোলে টিয়া বাথরুমে যায়, আবার টিয়া বাথরুম থেকে বেরোলে প্রিয়া বাথরুমে যায়। এই দেখে তাদের বৌদি খুবই মজা পায়। এভাবে দুই অত্যাচারী ননদের শিক্ষা হয়ে যায়। তারা জীবনে কখনো নিজেদের বৌদির উপর অত্যাচার করার কথা ভাবে না। দিদি, বাইরের রাজ্যে পড়াশোনা করতে যাওয়ার জন্য আমার অনেক টাকার প্রয়োজন, আর আমি যে স্কলারশিপ পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমি তো তোকে বিরিয়ানির দোকান করে দিয়েছি, তাই তুই এবার আমাকে বাইরের রাজ্যে পড়তে যাওয়ার জন্য টাকা দিবি। হ্যাঁ রে বোন, আমি জানি তুই আমার দুঃসময়ে আমাকে অনেক উপকার করেছিস, সেই কারণে তোর বাইরের রাজ্যে পড়তে যাওয়ার সব দায়িত্ব আমার, কিন্তু বাইরের রাজ্যে গিয়ে আমাকে ভুলে যাস না যেন। না রে, আমি তোকে কেন ভুলে যাব? মাত্র 1 বছরের জন্য পড়তে যাব, তারপর আবার তোর কাছেই তো ফিরে আসবো। ফিরে আসার পর আমরা দুজনে মিলে তোর বিরিয়ানির দোকানকে আরো অনেক বড় করে তুলবো, ঠিক আছে? পিয়ালি তার বোনের কথা শুনে খুবই খুশি হয়, কিন্তু একজন সাধারণ বিরিয়ানিওয়ালির কাছে নিজের বোনকে বাইরের রাজ্যে পড়তে পাঠানোর জন্য টাকা জোগাড় করা মানে অনেক বড় ব্যাপার ছিল। কিছুদিন আগে তাদের এমন অবস্থা হয়েছিল যে দুই বোন প্রায় না খেতে পেয়ে মরে যেত। সেই সময় পিয়ালি এবং প্রিয়াঙ্কা বুঝে উঠতে পারছিল না যে তারা কিভাবে নিজেদের সংসার চালাবে। পিয়ালির বরাবরেরই ইচ্ছা ছিল সে শহরে একটি বিরিয়ানির দোকান খুলবে। দিদি, আজকে সরকারের পক্ষ থেকে আমাকে ফোন করেছিল, আর আমি ভালো রেজাল্ট করার জন্য আমাকে স্কলারশিপ দেবে বলেছে, তাই আমাদের আর কষ্ট করে দিন কাটাতে হবে না দিদি। আমি স্কলারশিপের টাকা দিয়ে তোকে বিরিয়ানির দোকান করে দেব। না বোন, একদম বাজে টাকা নষ্ট করিস না তুই, কারণ আমি চাই তুই এই টাকাটা নিজের পড়াশোনায় খরচা কর, আর আমার বিরিয়ানির দোকান না হয় নাই হলো। আমার টাকা আমি বুঝবো যে আমি কোথায় খরচা করব আর কোথায় করব না, আর এখন আমার ইচ্ছা করছে যে আমি আমার টাকা দিয়ে তোকে একটা বিরিয়ানির দোকান খুলে দেব, আর আমি এটা করবই। এই বলে প্রিয়াঙ্কা স্কলারশিপের টাকা পাওয়া মাত্রই তার দিদিকে একটি ছোট্ট বেড়ার ঘরের বিরিয়ানির দোকান বানিয়ে দেয়।
পিয়ালির হাতের বিরিয়ানি খুবই সুস্বাদু হয়, তাই কিছুদিনের মধ্যেই অনেক লোক সেই বেড়ার দোকানে বিরিয়ানি খেতে চলে আসে। এভাবেই ধীরে ধীরে দুই বোনের সংসার চালাতে আর কোনো অসুবিধা হয় না। কিন্তু এই মুহূর্তে প্রিয়াঙ্কার বাইরের রাজ্যে পড়াশোনা করতে যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন হয়, আর সেই কারণে পিয়ালি তার বিরিয়ানির দোকানের জায়গা ব্যাংকের কাছে বন্ধক দিয়ে দেয়। কিন্তু এই বিষয়ে সে প্রিয়াঙ্কাকে কিছুই জানতে দেয় না। কিছুদিনের মধ্যে প্রিয়াঙ্কা বাইরের রাজ্যে পড়তে চলে যায়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়, আর পিয়ালি নিজের বোনের ফিরে আসার জন্য দিন গুনতে শুরু করে। আজকে সন্ধ্যাবেলা ট্রেনে করে আমার বোন 1 বছর পর ফিরে আসবে, আর এসে আমার কাছে বিরিয়ানি খেতে চাইবে। তাই আমি আমার বোনের জন্য তাড়াতাড়ি করে মটন বিরিয়ানি রান্না করে রাখি। এই বলে পিয়ালি তার বোনের জন্য মটন বিরিয়ানি রান্না করে। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা ফিরে আসে, কিন্তু এবার সে একা ফিরে আসে না। প্রিয়াঙ্কা নিজের বন্ধু রিতমকে সঙ্গে নিয়ে ফিরে আসে। প্রীতম এবং প্রিয়াঙ্কা একই সঙ্গে বাইরে পড়াশোনা করত, তাই দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। এমনকি তারা একে অপরকে বিয়েও করতে চায়। রিতম অনেক বড়লোক পরিবারের ছেলে হওয়ায় প্রিয়াঙ্কারও তাকে বিয়ে করতে কোনো অসুবিধা থাকে না। আর রিতমেরও প্রিয়াঙ্কা এবং তার দিদির খারাপ আর্থিক অবস্থা নিয়ে কোনো অভিযোগ থাকে না। দিদি, তুই কেমন আছিস? প্রায় 1 বছর পর তোর সঙ্গে দেখা হলো। আমার প্রত্যেকদিন তোর কথা মনে পড়তো, আর বিশেষ করে তোর হাতের বিরিয়ানি রান্নার কথা আমি ভুলতেই পারতাম না। সেই কারণে আমি আমার বন্ধুকেও তোর হাতের বিরিয়ানি খাওয়াতে নিয়ে এসেছি। আমি ভালো আছি রে বোন, আর আমারও তোর কথা খুব মনে পড়তো। কিন্তু এখন তুই চলে এসেছিস, আমার আর কোনো চিন্তা নেই। এবার তুই ভালো করে একটা চাকরি বাকরি করবি, আর আমি বিরিয়ানির দোকান চালাবো। আর তুই খুব ভালো করেছিস, তোর বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিস। প্রিয়াঙ্কা তার দিদির কথা শুনে একেবারে চুপ করে থাকে। এমন সময় তারা দুজনে মিলে পিয়ালিকে নিজেদের বিয়ের সিদ্ধান্ত জানিয়ে দেয়। প্রথমে পিয়ালি চুপ করে থাকলেও পরে সে নিজের বোনের খুশির জন্য রিতমের সঙ্গে পিয়ালির বিয়ে মেনে নেয়। কিন্তু পিয়ালি মনে মনে ভেবেছিল যে তার বোন অনেক বড় চাকরি করবে আর নিজের পায়ে দাঁড়াবে। সেই কারণেই পিয়ালি তার বিরিয়ানির দোকান বন্ধক দিয়েছিল। কিন্তু এখন তার বোন বিয়ে করবে জানতে পেরেও পিয়ালির মাথায় বিয়ের খরচা নিয়ে দুশ্চিন্তা নেমে আসে। দিদি, আপনি একদম চিন্তা করবেন না। আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্ট করে বিরিয়ানি বিক্রি করে নিজের সংসার চালান, কিন্তু আমি আপনার বোনকে বিয়ে করার জন্য আপনার কাছ থেকে একটা টাকাও নেব না, আর বিয়েতে আপনাকে বেশি খরচাও করতে হবে না। রিতম এই কথা বললেও পিয়ালি কিছুই শুনতে চায় না। তাই পিয়ালি এবার বিরিয়ানির দোকানের সঙ্গে সঙ্গে নিজের বাড়িও বন্ধক রেখে দেয়। আর কিছুদিনের মধ্যেই পিয়ালি খুবই ধুমধাম করে রিতমের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে দেয়। বিয়ের পর রিতম, আমার দিদির জন্য খুব কষ্ট হয় গো। দিদি অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছে, আর খুব কষ্ট করে আমার বিয়ে দিয়েছে। কিন্তু নিজে দেখো কত কষ্ট করে এখনো বিরিয়ানি বিক্রি করে জীবন কাটাচ্ছে। আমি ভাবছিলাম টাকা দিয়ে দিদির বিরিয়ানির দোকানটা বড় করতে সাহায্য করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন তোমার বিয়ে হয়ে গেছে, তাই বেশি দিদি দিদি করার কোনো দরকার নেই। আর ওই বেড়ার বিরিয়ানির দোকানের জন্য তোমাকে কোনো টাকা খরচা করতে হবে না। লোকের ওই দোকানে বিরিয়ানি খেতে বইই গেছে, কারণ সবাই এখন রেস্টুরেন্টে বিরিয়ানি খাই, বুঝেছো? বিয়ের আগে আমার দিদির সম্বন্ধে কত ভালো ভালো কথা বলতে তুমি, আর এখন যে বিয়ে হয়ে গেছে তখন তুমি নিজের আসল রূপ দেখিয়ে দিলে। তোমার কাছে এত টাকা আছে, তবুও আমার দিদির বিরিয়ানির দোকানে তুমি কেন সাহায্য করবে না? আমার তোমার দিদির বিরিয়ানির দোকান নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আর তুমিও তোমার দিদির বিরিয়ানির দোকান নিয়ে কোনো মন্তব্য করবে না, কারণ আমরা হাই সোসাইটিতে বাস করি। আর এখানকার যদি কোনো লোকজন বলে যে তোমার দিদি ছিটে বেড়ার দোকানে বিরিয়ানি বিক্রি করে, তাহলে আমার সম্মানটা কোথায় যাবে তুমি ভাবতে পেরেছো? এই বলে রিতম অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে প্রিয়াঙ্কার তার দিদির কথা মনে করে ভীষণ মন খারাপ করতে থাকে। তাই সে তার দিদিকে ফোন করে। দিদি, কেমন আছিস? আমি ভাবছি আজকে বিকেল বেলা বাড়িতে যাব, কারণ বিয়ের পর থেকে একবারও আমি তোর কাছে যাইনি। আর আজকে না আমার তোর দোকানের বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে। ঠিক আছে বোন, তোর যখন ইচ্ছে তুই তখনই আসতে পারিস। বাড়িতে আসবি, আমাকে সেটা আগে থেকে জানানোর কোনো দরকার নেই। আর আজকে আমি আমার বিরিয়ানির দোকানে তোর পছন্দের মটন কাচ্চি বিরিয়ানি বানিয়েছি। তাড়াতাড়ি চলে আয়, আর পারলে তোর বরকেও নিয়ে আসিস। আমার বরের কথা আমি বলতে পারছি না দিদি, কিন্তু আমি এক্ষুনি যাচ্ছি। তোর মুখে বিরিয়ানির কথা শুনে আমার জিভে জল চলে এলো। এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে তার দিদির কাছে যাওয়ার জন্য সুন্দর করে সেজে গুজে তৈরি হয়। সে একটা দামি শপিং মলে গিয়ে তার দিদির জন্য অনেক সুন্দর একটা শাড়ি কেনে এবং অনেক দামি দামি মিষ্টি কেনে। সন্ধ্যাবেলা হতে না হতেই প্রিয়াঙ্কা তার দিদির কাছে পৌঁছে যায়। প্রিয়াঙ্কা তার দিদির হাতে নানান রকম দামি দামি উপহার তুলে দেয়।
তোকে এত দামি উপহার কে আনতে বলেছিল শুনি? বেশি বড় হয়ে গেছিস বল। এবার তাড়াতাড়ি বিরিয়ানি খেতে বসে পড়, না হলে কিন্তু বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। পিয়ালি বড় বিরিয়ানির হাঁড়ি খুলে নিজের বোনকে গরম গরম মটন বিরিয়ানি পরিবেশন করে দেয়। কিন্তু প্রিয়াঙ্কা বিরিয়ানি খাওয়ার পরিবর্তে বিরিয়ানির হাঁড়ির দিকে হা করে তাকিয়ে থাকে। আচ্ছা দিদি, তোর দোকানে বিরিয়ানি বিক্রি হয়নি? এর আগে সব সময় বিরিয়ানির হাঁড়িতে আমার জন্য অল্প বিরিয়ানি বেঁচে থাকতো, কিন্তু এখন তো দেখছি হাঁড়িতে পুরো বিরিয়ানি ভর্তি। কি হয়েছে বলতো? আরে কি বলবো বল, এখন তো কোনো গ্রাহক আমার দোকানে বিরিয়ানি খেতেই চায় না, কারণ আমার দোকানটা অনেক পুরানো। এই দোকানে এসি নেই, বসার জন্য ভালো জায়গা নেই, তাই সবাই আমার দোকান ছেড়ে রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যায়। তবে তুই এসব কথা চিন্তা করিস না, একদিন ঘুরতে এসেছিস, ভালো করে মন ভরে বিরিয়ানি খেয়ে নে। পিয়ালির কথা শুনে প্রিয়াঙ্কা মনে মনে খুবই কষ্ট পায়। প্রিয়াঙ্কা কিছু বলতে যাবে তার আগেই ব্যাংকের লোক এসে সেখানে হাজির হয়। বাড়িতে বসে তো বিরিয়ানি খাচ্ছেন, আর আমাদের ব্যাংকের টাকা কে শোধ করবে শুনি? আর 1 মাসের মধ্যে ব্যাংকের টাকা শোধ করতে না পারলে আপনার বিরিয়ানির দোকান আর আপনার বাড়ি দুটোই বাজেয়াপ্ত করে দেবো বলে দিলাম। দয়া করে এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। পাড়া প্রতিবেশীরা যদি এসব জানতে পারে তাহলে আমাকে নিয়ে অনেক রকম কথা বলবে। টাকা নেওয়ার আগে এইসব কথা বললে কাজে দিত, কিন্তু এখন যদি টাকা দিতে না পারেন না, তাহলে আপনাকে মেরে এই বাড়ি থেকে আর বিরিয়ানির দোকান থেকে দু জায়গা থেকেই বের করে দেবো বলে দিলাম। এই বলে ব্যাংকের লোক সেখান থেকে চলে যায়। নিজের দিদির এমন অপমান দেখে প্রিয়াঙ্কার চোখে জল চলে আসে। সে কিছুতেই এসব কথাবার্তা মেনে নিতে পারে না। আমি বুঝতে পেরেছি দিদি, তুই আমাকে পড়াশোনা শেখানোর জন্য আর আমার বিয়ে দেওয়ার জন্য নিজেকে একেবারে নিঃস্ব করে দিয়েছিস, আর আমাদের স্বপ্ন দিয়ে তৈরি করা বিরিয়ানির দোকান পর্যন্ত তুই বন্ধক দিয়ে দিয়েছিস, কিন্তু আমি এসবের প্রতিদান হিসেবে তোকে কোনোদিনও কিছু দিতে পারিনি। তুই এসবের মধ্যে ঢুকিস না বোন, তোর এখন বড়লোক পরিবারে বিয়ে হয়েছে। তোর বর যদি জানতে পারে এসব, তাহলে তোর উপর খুব রাগ করবে। আমি যে করেই হোক বিরিয়ানি বিক্রি করে সব দিনে শোধ করে দেব। তুই আর একা নোস দিদি, আমার যখন বড়লোক পরিবারে বিয়ে হয়েছে তখন আমিও তোকে সাহায্য করতে পিছপা হব না। এই বলে প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়িতে ফিরে যায়। প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়ির পরিবারকে কিছু না জানিয়েই তার বিয়ের সমস্ত গহনা বিক্রি করে সেই টাকা দিয়ে প্রথমে ব্যাংকের দেনা শোধ করে। এমনকি সে তার বরকে কিছু না জানিয়েই তাদের ভবিষ্যতের জন্য জমানো টাকা দিয়ে তার দিদিকে বিরিয়ানি বিক্রি করার জন্য একটি রেস্টুরেন্ট বানিয়ে দেয়। রেস্টুরেন্টে এসি, ভালো বসার জায়গার ব্যবস্থা করে। পিয়ালি তার বোনকে এত কিছু করতে বারণ করলেও প্রিয়াঙ্কা কোনো কথাই শোনে না। এমনকি প্রিয়াঙ্কা নিজের শ্বশুরবাড়ির লোককে মিথ্যা কথা বলে নিজের দিদির সঙ্গে রেস্টুরেন্টে বিরিয়ানি বিক্রি করতে শুরু করে। আর দেখতে দেখতে দুই বোনের বিরিয়ানি একেবারে বিখ্যাত হয়ে ওঠে। দিদি, আপনাদের দুজনের এরকম বিরিয়ানি বিক্রি করার অভিনব উদ্যোগ আমাদের সত্যি দারুণ লেগেছে। বিশেষ করে আপনার দোকানে যে মটন কাচ্চি বিরিয়ানিটা বিক্রি হয় না, ওটা একেবারে অসাধারণ খেতে। আমাকে 3 প্লেট মটন কাচ্চি বিরিয়ানি দিন তো। ধন্যবাদ দাদা, এটা শুধুমাত্র আমার বোনের জন্যই সম্ভব হয়েছে। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার ব্লগিং খুব বিখ্যাত হওয়ায় দুই বোনের বিরিয়ানির দোকানে ক্যামেরা চালানো নিষেধ থাকে, কারণ একবার যদি প্রিয়াঙ্কার এরকম বিরিয়ানি বিক্রি করার ভিডিও বা ফটো তার শ্বশুরবাড়ির লোকেরা দেখতে পায়, তাহলে তার সংসার করা মুশকিল হয়ে পড়বে। কিন্তু একজন বিখ্যাত ব্লগার দুই বোনকে লুকিয়ে লুকিয়ে তাদের বিরিয়ানির ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, আর সেই ভিডিও ভাইরাল হতে শুরু করে। আর একদিন সেই ভিডিও রিতমের চোখে পড়ে। দিদি, কেউ একজন আমাদের ভিডিও ভাইরাল করে দিয়েছে, আর আমার বর, শ্বশুরবাড়ির সবাই আমাদের ভিডিও দেখে নিয়েছে। এবার আমি কি করব দিদি? ওরা আমাকে তোর সঙ্গে বিরিয়ানি বিক্রি করতে দেবে না। তুই চিন্তা করিস না বোন, তুই তো আর চুরি করিসনি, শুধুমাত্র আমার সুবিধার জন্য আমাকে সাহায্য করেছিস। আর তাছাড়া বিরিয়ানি বিক্রি করাতে বড়লোক আর গরিবের কি আছে? বড়লোকেরা বিরিয়ানির ব্যবসা করে না। এমন সময় সেই রেস্টুরেন্টে রিতম চলে আসে। রিতম সেখানে আসা মাত্রই পিয়ালি এবং প্রিয়াঙ্কাকে অপমান করা শুরু করে দেয়। তোমার মতো ফালতু মেয়েকে বিয়ে করে বড়লোক বাড়িতে নিয়ে যাওয়া আমার একদম ভুল হয়ে গেছে। আমার মনে রাখা উচিত ছিল যে তোমার দিদি গরিব আর বিরিয়ানি বিক্রি করে। ওরকম বিরিয়ানি বিক্রি হলে বোনকে সসম্মানে বিয়ে করাটা আমার একদম ঠিক হয়নি। ফালতু বাজে মেয়ে কোথাকার। আমি মানছি তোমাকে মিথ্যা কথা বলে এখানে আসা আমার উচিত হয়নি। তোমাকে আমার সত্যি কথাটা বলা দরকার ছিল, কিন্তু এখন তোমার যা কথাবার্তা শুনলাম তাতে আমার মনে হচ্ছে আমি আমার দিদির সঙ্গে বিরিয়ানি বিক্রি করে বেশ করেছি। তোমার দিদিকে যখন উপকার করার এতই ইচ্ছা, তাহলে আমার বাড়ি থেকে দেওয়া গহনা আর আমার জমানো টাকা দিয়ে বিরিয়ানি দোকান বানিয়ে দিয়েছো কেন? তুমি তোমার নিজের রোজগার করে টাকা দিয়ে বানাতে পারতে। অবশ্য তুমি তো রোজগারও করো না। বিয়ের পর বরের টাকা মানে সেই টাকায় বউয়ের সমান অধিকার থাকে। আর তাছাড়া তোমার কাছে এমন ক্ষমতা আছে যে তুমি খরচ হয়ে যাওয়া টাকা আবার 2 মাসের মধ্যেই জমিয়ে নিতে পারবে।
আর তুমি আমাকে যেই ভাষায় অপমান করলে, তারপর তোমার সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। আমি এবার নিজের টাকা দিয়েই তোমার সব টাকা শোধ করে দেব। এভাবেই প্রিয়াঙ্কা কিছুতেই তার বরের সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরে যেতে চায় না। প্রিয়াঙ্কা এবং তার দিদি দুজনে মিলে বিরিয়ানি বিক্রি করে কয়েক মাসের মধ্যে অনেক বড়লোক হয়ে ওঠে, আর সেই টাকা দিয়ে রিতমের সমস্ত দেনা তারা শোধ করে দেয়। অন্যদিকে রিতম মনে মনে তার ভুল বুঝতে পারে, তাই সে প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চেয়ে তাকে শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। তারপর থেকে প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়ির অনুমতি নিয়ে তার দিদিকে বিরিয়ানির দোকান চালাতে সাহায্য করে।